আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা নতুন কয়েকটা জিনিস তাদের প্রথম সমাবেশে জনগণের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে একটা হলো যে গণপরিষদ নির্বাচন করতে হবে। গণপরিষদ নির্বাচনটা কেন করতে হবে? সেটা করতে হবে নতুন সংবিধান তৈরি করার জন্য। তো এখন অনেকেই কিন্তু আপনারা কি জানেন কি না আমি জানি না, আমার ধারণা অনেকেই জানেন না আসলে গণপরিষদ জিনিসটা কি, গণপরিষদ নির্বাচনটা কি। জাতীয় সংসদ অথবা স্থানীয় সরকার এই সমস্ত নির্বাচনের বাইরে গণপরিষদ নির্বাচন কি আমাদের দেশে কখনো হয়েছিল? আমাদের যারা বাংলাদেশে যাদের জন্ম, তারা কি কেউ কখনো এরকম একটা গণপরিষদ নির্বাচন দেখেছিলেন? কেউ দেখেছিলেন? তো যে জিনিস কখনো আমরা দেখিনি, সেই জিনিসটা কেন এখন দরকার পড়ছে, এই আলোচনাটা কিন্তু অনেকের কাছে আসছে। আমি নিজেও একবার বলেছিলাম যে আপনি আজকে একটা গণপরিষদ নির্বাচন, মানে তার আগে আমি একটু বলে নিই, এটা বরং বলে নেওয়াই ভালো যে আসলে গণপরিষদ জিনিসটা কি। গণপরিষদ হলো এমন একটা পরিষদ গঠন করা, যে পরিষদের একমাত্র কাজ যে একটা সংবিধান রচনা করা, মানে একটা সংবিধানকে তারা পাশ করবে। তারা বসে বলবে যে এই আমাদের সংবিধানে থাকবে। কেবল সংবিধানটা যখন পাশ হয়ে যাবে তখন সেই গণপরিষদের আর কোনো গুরুত্ব থাকবে না, তারা সবাই পদত্যাগ করবে। তার মানে যতদিন লাগবে একটা সংবিধান রচনা করতে, সেই রচনার কাজটুকু করাই হলো গণপরিষদ সদস্যদের একমাত্র কাজ, আর কিছু না। কিন্তু যেদিন রচনা হয়ে যাবে, যেদিন সংবিধানটা চূড়ান্ত রূপ ধারণ করবে, সেই দিন ওই সদস্যরা সবাই পদত্যাগ করবে। এটা যদি হয় মূল কাজ, তাহলে আমরা কি কখনো গণপরিষদ দেখেছি? কখনো কি আমাদের দেশে হয়েছে? হ্যাঁ, একটা হয়েছিল। কবে হয়েছিল? আমাদের স্বাধীনতার পর। যখন আমরা স্বাধীনতার আগে একটা নির্বাচন হয়েছিল 1970 সালে। আমি একটু ঘটনাটা বলি ছোট করে। 70 সালে সেই নির্বাচনটা কখন হয়েছিল? পাকিস্তানের শাসন আমলে, ইয়াহিয়া খানের আমলে। তখন লিগ্যাল ফ্রেমওয়ার্ক নামে একটা সিস্টেম করেন যে তার মাধ্যমে এই নির্বাচনটা হতে হবে। তখন দুটো নির্বাচন ছিল আমাদের এখানে, একটা হলো প্রাদেশিক পরিষদ, একটা হলো জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ হলো বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে, এবং প্রাদেশিক পরিষদ হলো যেহেতু পূর্ব পাকিস্তান একটা প্রদেশ ছিল, এই পূর্ব পাকিস্তানের যে প্রদেশে যে প্রাদেশিক যে হবে, যিনি গভর্নর হবেন, তাদের হওয়ার জন্য এখানে একটা আলাদা একটা মানে আপনার স্টেট অ্যাসেম্বলি এটা করার কথা ছিল। এই দুটো নির্বাচন, কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে একই এলাকায় আপনি ধরেন যে উপজেলায় আপনি আছেন, আপনাকে দুটো ভোট দিতে হতো। একটা হলো প্রাদেশিক পরিষদের ভোট, আর একটা হলো জাতীয় পরিষদের ভোট। দুটো ভোট। তাহলে একই এলাকায় কিন্তু দুজন প্রতিনিধি, একজন ছিল এমএলএ বলা হতো, আরেকজনকে বলা হতো এমপি। ওকে, এমএনএ বলা হতো, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, এমএনএ আর এমএলএ অথবা এমপিও বলতো। এখন যখন যে স্বাধীন হয়ে গেল, তখন তো ওই এমএলএও রয়ে গেল, এবং যারা নাকি আপনার প্রাদেশিক পরিষদের মেম্বার ছিল তারাও রয়ে গেল। তখন ওই সময় যিনি শাসক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বললেন যে না, এই সবগুলি মিলেই এটাই হলো আমাদের গণপরিষদ। এরাই একটা সংবিধান প্রণয়ন করবে, এমএলএ এবং এমপি সবাই মিলে। এবং তারপর সেই মানে আপনার যেটা ছিল গণপরিষদ, তারা 1972 সালের 16ই ডিসেম্বর সেই যে সংবিধানটা বানানো হলো, সেই সংবিধানটা তারা অনুমোদন করলেন সবাই মিলে ভোট দিয়ে। এবং অনুমোদন করার পর সেদিনই ওই গণপরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো। এই ছিল ঘটনাটা। এখন আজকে অনেকে বলছেন যে ওই গণপরিষদটা ঠিক হয়নি। এটা আজকে না, এটা মৌলানা ভাসানীর আমল থেকে বলা শুরু হয়েছে। মৌলানা ভাসানী বলেছেন যে ওটা করা ঠিক হয়নি। আর আজকের যুগে আপনার ফরহাদ মাজারও বলছেন ওইটা করা ঠিক হয়নি। তারা বলছেন যে ওই নির্বাচন তো সংবিধান প্রণয়নের লক্ষ্যে হয়নি, ওটা ইয়াহিয়া খানের নির্বাচন হয়েছিল পাকিস্তানের লক্ষ্যে। তো সেই নির্বাচিত ব্যক্তিগণ গণপরিষদের সদস্য হয় কিভাবে? অতএব ওই গণপরিষদের সদস্যরা যে সংবিধান রচনা করেছে, এই সংবিধান চলবে না, নতুন করে সংবিধান করতে হবে। ঠিক আছে, এখন আপনারা করেন। এবং তার জন্য
এরই মধ্যে আমাদের একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে, এবং সেই সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্টও দিয়ে দিয়েছে। সেই রিপোর্ট নিয়ে এরই মধ্যে আলোচনা হচ্ছে। একদিকে সরকার বলছে যে এই রিপোর্টগুলো নিয়ে তারা সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদের নিয়ে বসে প্রত্যেকটা সংস্কারের বিষয় তুলবে, আলোচনা করবে এবং কতটুকু গ্রহণ করা যায়, কতটুকু বর্জন করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করবে। কিছু কিছু জিনিস এখনই বাস্তবায়ন করা যেতে পারে, কিছু কিছু জিনিস নির্বাচনের পরে বাস্তবায়ন করা যেতে পারে। সেগুলো নিয়ে আলোচনা হবে, ঐকমত্য হবে, তারপরে সেখান থেকে একটা সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তগুলোতে সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা সিগনেচার করবেন। যদি সংবিধানের কোনো কিছু চেঞ্জ করতে হয়, নতুন যে ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা সংবিধানটা সংস্কার করবেন যে এই প্রশ্নের সংস্কার আমরা করব। দেখুন, যে কমিশনটা গঠন করা হয়েছে তার নাম কি? সংবিধান সংস্কার কমিশন। ওটা কিন্তু সংবিধান প্রণয়ন কমিশন না, সংবিধান সংস্কার কমিশন। আর নতুন যে আরেকটা দল হলো আজকে থেকে 3-4 দিন আগে, জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে যে না, নতুন একটা সংবিধান প্রণয়ন করতে হবে। দেখুন, এখন এরা কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, মাথায় রাখবেন। এরা আমাদের অন্য অন্য রাজনৈতিক বিএনপি, জামাত ইসলাম অথবা কমিউনিস্ট পার্টি, এই যে পলিটিক্যাল বাসদ, এই যে পার্টিগুলো আছে, এই পার্টিগুলোর মতো এরা একটা পার্টি। এরা হলো একমাত্র পার্টি যারা বলছে যে সংবিধান সংস্কার হবে না, সংবিধান নতুন করে প্রণয়ন করতে হবে এবং তার জন্য একটা গণপরিষদ নির্বাচন করতে হবে। প্রথম দিন এটা আলোচনা হওয়ার পর অনেকেই প্রশ্ন করেছিল যে এখন কি একটা গণপরিষদ নির্বাচন করার মতো বিলাসিতা আমাদের করার সুযোগ আছে? কারণ নির্বাচন তো অনেক ব্যয়বহুল ব্যাপার একটা। তো আজকে দেখলাম এই নতুন যে কমিশনটা, এই নতুন যে পলিটিক্যাল পার্টিটা হয়েছে, তারা আজকে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিল শ্রদ্ধা জানাতে। তারপর সেখান থেকে রায়ের বাজার এসেছিল, সেখানেও গণকবর যে এই যারা আছে আমাদের এখানে রায়ের বাজারে যে আমাদের স্মৃতিসৌধ আছে সেখানেও তারা শ্রদ্ধা জানিয়েছে এবং 2 জায়গায় তারা সাংবাদিকের সঙ্গে কথা বলেছে। এবং কথা বলতে যে এখানে এসে রায়ের বাজারে এসে নতুন দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি সাংবাদিকদের বলেছেন যে একই দিনে গণপরিষদ এবং জাতীয় সংসদে নির্বাচন হতে পারে। মানে যেদিন আপনারা জাতীয় সংসদে নির্বাচন করবেন সেই দিন আপনি একই দিনে গণপরিষদে নির্বাচনও করতে পারেন। তাহলে আরেকটা ব্যালট পেপার থাকবে যেটার মাধ্যমে গণপরিষদের একজন সদস্য নির্বাচিত হবে। এই হলো ওনার বক্তব্য। এখন প্রশ্ন হলো, এটা কিন্তু ভালো, আমার কাছে এই প্রস্তাবটা পছন্দ হয়েছে। এখানে খরচ তো কমলো, হতেই পারে একটা কমিশন। কিন্তু আমার প্রশ্ন হলো যে যারা গণপরিষদের সদস্য হবেন তাদের কেউ কেউ তো আবার জাতীয় সংসদের সদস্য হতে চাইতে পারেন। তারা হয়তো ভাববেন 2 দিনের জন্য আমি গণপরিষদের সদস্য হব কেন, আমি জাতীয় সংসদের সদস্য হব। তাহলে দেখা যাবে যে গণপরিষদে খুব যোগ্য লোকগুলো আসবেন না। যোগ্য লোক সবাই যারা আছেন, যারা এলাকায় যাদের গ্রহণযোগ্য আছে, যাদের উপর জনগণের আছে, সাপোর্ট আছে, জনগণ যাদের পছন্দ করেন, সেই লোকগুলি হয়তো তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাবিত হবে। তাহলে সংবিধান প্রণয়নের মধ্যে একটা জটিল এবং বুদ্ধিভিত্তিক কাজের জন্য অপেক্ষাকৃত কম জনপ্রিয় অথবা অপেক্ষাকৃত যে লোকগুলোর উপর জনগণের সমর্থন কম আছে তারাই কিন্তু রয়ে যাবে। এতে লাভটা কী হবে? যিনি জাতীয় সংসদের সদস্য হতে পারবেন তিনি কেন গণপরিষদের মতো যে গণপরিষদ সদস্যের যে কাজ সেই কাজটা করতে পারবেন না, এমনটা কেন ভাবা হচ্ছে? এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। এমনও তো হতে পারে যে নির্বাচন হবে, সেই নির্বাচন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় পরিষদ উভয়ই নির্বাচন বলে বিবেচিত হোক। হওয়ার পর নির্বাচিত ব্যক্তির প্রথম কাজ হবে সংবিধান সংশোধনের কাজটা করা। সংশোধন করেন, প্রণয়ন করেন, যাই করেন, আমার কোনো আপত্তি নাই, তারা এই কাজটা করুক। করার পর যেই করা হয়ে গেল তখন তারা গণপরিষদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য হয়ে থাকবেন। তখন তারা এটা হতে পারে, এটা একটা বিকল্প প্রস্তাব কিন্তু হতে পারে। তো এই জায়গাটাতে হলো প্রশ্ন যে গণপরিষদকে আলাদা করে করা যাবে কি যাবে না। আবার একটা মাত্র পলিটিক্যাল পার্টি যেটা নাকি মাত্র গঠিত হয়েছে তার দাবি নাকি গুরুত্বপূর্ণ হবে না, অন্য অন্য রাজনৈতিক দলগুলোর দাবি গুরুত্বপূর্ণ হবে, এটাও কিন্তু ভাবতে হবে। আবার এদিকে এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা মিস্টার সার্জিস আলম,
উনিও কিন্তু এই রাজার বাজারের এই অনুষ্ঠানে ছিলেন এবং উনি অন্য নেতাদের সঙ্গে ছিলেন। তারপরে উনি সাংবাদিকদের একটা কথা বলেছেন, মারাত্মক একটা কথা বলেছেন। উনি বলেছেন যে যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে। এটা তো আরেক ভয়ঙ্কর কথা। আরেক ভয়ঙ্কর কথা এইভাবে, উনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চান। তো ফাঁসির মঞ্চে যাওয়া তো অনেক দেরি আছে রে ভাই। বাবর সাহেবের কথা ভাবেন, বাবর সাহেবকে সে কবে জেলে নেওয়া হয়েছে? আজকে থেকে মানে আপনার প্রায় 13-14 বছর আগে। তো তার তো না এতদিন পর তার তো ফাঁসির অর্ডার হয়ে গিয়েছিল, তারপর তো তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে না। তারপর সে কিছু খালাসও পেয়ে গেল। তো এখন আপনি তাহলে কি 13-14 বছর অপেক্ষা করবেন নির্বাচনের জন্য? এই 13-14 বছর কেউ কি নির্বাচনের নাম মুখে নিতে পারবে না? এই সার্জিস আলম আবার কি বলে ভাই, এই মানে নেতাদের এই সমস্ত কথাবার্তা শুনে মাঝে মাঝে না আমরা আসলে মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলি যে আসলে এরা কী চায়, কীভাবে চায়, সবাইকে কথা বলতে হবে কেন, এবং এই কথা উনি জাস্টিফাই করতে পারবেন? ওনার এই কথা কেউ মানবে? আপনারা একটা নতুন দল করেছেন, পরিমিতি বোধটা রাখার চেষ্টা করেন, একজনকে কথা বলতে দেন। এই উল্টাপাল্টা কথা জানে কি অনেক সময় স্ববিরোধী হয়ে দাঁড়ায়। আপনার গণপরিষদ চাচ্ছেন, সেটা নিয়ে গবেষণা করেন, সেটা নিয়ে আলোচনা করেন। আবার যদি সবগুলি দল গণপরিষদ না চায়, আপনি একা চাইলেই হবে? আপনি তো একটা পলিটিক্যাল পার্টি, আর আপনার তো এই বাড়তি কথা বলার কোনো মূল্য নাই। আমরা বুঝতে পারছি না আসলে কি এগুলি কেন চাওয়া হচ্ছে। এগুলি কি আসলে নির্বাচনকে বিলম্বিত করার একটা পায়তারা? আপনারা বিলম্বিত করতে পারতেন, আমার কোনো আপত্তি নাই, বিলম্বিত করতে পারতেন, কিন্তু ততদিন পর্যন্ত কি আপনার জনগণ আপনাদেরকে সহ্য করবে ক্ষমতায়? যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কি দেশটাকে খুব ভালো চালাচ্ছেন? যদি ভালো চালান তাহলে তো আর কেউ নিতে কথা হয়তো আমার ধারণা বলতেও না, কিন্তু আপনারা তো চালাতে পারছেন না। আপনাদের সর্বক্ষেত্রে ফেল করেছেন। একটা সিম্পল উদাহরণ দেয়, এই উদাহরণ দেওয়াতে অনেকে আবার দুঃখিত হন, বিরক্ত হন। আমি বলেছিলাম কিছুদিন আগে যে এই সরকার এমনই সরকার যারা বছরের প্রথম দিন বইটা পর্যন্ত দিতে পারলো না, বই উৎসব করতে পারলো না। অথচ এর আগে প্রতি বছর কিন্তু বই উৎসবটা হতো। আজকে 2 মাস হয়ে গেল, এখনও প্রাথমিক স্কুলের শিক্ষাঙ্গনে ছাত্রদেরকে সমস্ত বই কিন্তু এই সরকার দিতে পারে নাই, এখনও পারে নাই। সবশেষ শুনলাম শিক্ষা উপদেষ্টা নাকি চেঞ্জ করা হচ্ছে। তাহলে এইরকম একটা সরকার যদি 15 বছর 16 বছর থাকতে চায়, খায়েশ হতেই পারে, কুজোরও মাঝে মাঝে চিত হয়ে শোয়ার ইচ্ছা হতে পারে, কিন্তু সেই খায়েশকে জনগণ কতটুকু সাপোর্ট করবে সেটাই হলো দেখার বিষয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।